বর্ণমালা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি। দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমার পক্ষ থেকে আপনার সালাম নিন। আমরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মূলত আমাদের ক্লাসগুলো এখন চলছে। দশম শ্রেণীতে যারা নতুন করে আসছো, ইচ্ছে করলে তারাও ক্লাসগুলো দেখতে পারো, যেহেতু তোমাদের দশম শ্রেণীতে এই ক্লাসগুলো করতে হবে। এমনকি নবম শ্রেণীতে যারা আছো তারাও যদি আমাদের ক্লাসগুলো ফলো করো, কোনো অংশেই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বরং উপকৃতই হবে। তার কারণ 9 এবং 10 এই দুটো ক্লাসের জন্যই বইটা, এবং 9, 10-এর এই পুরো 2টা বছরই আমার একটা বই পড়তে হয়। স্টুডেন্ট, আমরা কিন্তু ইতিপূর্বে তোমাদেরকে জ্যামিতি আলোচনা করছিলাম গত 2টা ক্লাসে। আমরা ভাবলাম আজকে একটু ব্যতিক্রমী আলোচনা চলুক, সেটা হচ্ছে পরিমিতি। এবং পরিমিতি অংশে বইয়ের অঙ্কগুলো তো আমরা রীতিমতো ক্লাস 9-এ করেছি, 10-এও আমরা এই যে এরকম ক্লাসগুলোতে অনলাইন ক্লাসে আমরা ক্লাস করেছি। সাধারণ অঙ্কগুলা আমরা একটা সৃজনশীল প্রশ্নে চলে যাব আজকে। এই প্রশ্নটা এখানে হাজির করা আছে। প্রশ্নটি এখানে আমরা চিত্রটা আগে লিখেছি, তারপরে চিত্রের একটু ব্যাখ্যা আছে, উদ্দীপক, এবং তারপরে 3টি প্রশ্ন দেওয়া আছে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চেষ্টা করব। খুব খেয়াল করলে অনেকেই তো পরিমিতিও কারো কারো কাছে খুব কঠিন। ত্রিকোণমিতি পড়তে চাইলে পরিমিতি পড়তে চায় না। মাত্র 4টি অধ্যায়, 16-1, 16-2, 16-3, 4। এটা অনেকটা মিশ্র, চ্যাপ্টারগুলো নির্দিষ্ট করে বলা যাবে না। এখানে বৃত্তের কথা আছে, আয়তক্ষেত্রের কথা আছে, বর্গক্ষেত্রের কথা আছে। একটি প্রশ্ন, আমি প্রশ্নটির উপর একটু আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা যখন কোনো কিছু শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আমাদের পূর্ব কথা কি, মনোযোগের কোনো বিকল্প নাই। সবসময় আমরা এই কথাটা বলি। আর গণিতে তো বাধ্যতামূলক মনোযোগ থাকতে হয়। অন্যান্য বিষয়গুলি মনোযোগ না দেয় থাকলেও তুমি বানিয়ে কিছু লিখতে পারবা, খাতায় লিখতে পারবা, কিন্তু গণিত তো অবশ্যই বুঝে বুঝিয়ে লিখতে হবে, মুখস্থ করার কোনো অবকাশ নেই। স্টুডেন্ট, আমাদের চিত্রটার ভেতরে আমরা একটা দেখতেছি, একটা বৃত্ত দেওয়া, একটা বৃত্ত। প্রথমে একটা বৃত্তের ভেতরে এই বাহুটা সমান, কিন্তু তুলনামূলকভাবে এই দুটো বাহুর থেকে একটু বড়। তাহলে এটা আমরা আয়তক্ষেত্র বলবো। উল্লেখ আছে, প্রশ্নেও আছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD আয়তক্ষেত্রটি অন্তর্লিখিত। তাহলে অন্তর্লিখিত আয়তক্ষেত্র আমরা বলতে কি বুঝি? আমরা বুঝি যে আয়তক্ষেত্র অথবা যে বর্গক্ষেত্র অথবা যে চতুর্ভুজ ক্ষেত্র কোনো বৃত্তের পরিধির উপরে তার 4টি কৌণিক বিন্দু অবস্থান যখন করে, তখনই আমরা বলি বৃত্তে অন্তর্লিখিত অথবা বৃত্তস্থ। এটাকে বৃত্তস্থ আয়তক্ষেত্র বলা যায়, বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র বলা যায়। তাহলে আমরা বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র অথবা চতুর্ভুজ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি, এটা বুঝলাম। তারা বলছে আয়তক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট। এই আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বের করব কখন? তারপরে আমরা এটার আয়তক্ষেত্রটার বাহুগুলো জানলেই তো তার পরিসীমা বের করা যাবে। বাহু কিন্তু জানা নাই, আমরা বের করব। আমাদের প্রশ্নগুলির দিকে একটু খেয়াল করি। হ্যাঁ, পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রটিকে 40 সেন্টিমিটার বর্গাকৃতি পাথর দিয়ে বাদাই করা হলো। এটা হলো উদ্দীপকের কথাবার্তা। এই কথাগুলোর আলোকে আমাদের নিচের 3টি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম প্রশ্নটির জবাবে আমরা বলছি বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা চিত্রের দিকে তাকিয়ে দেখলাম ও বিন্দু থেকে সি পর্যন্ত একটা কৌণিক বিন্দু। এটা কিন্তু সি একটা কৌণিক বিন্দু চতুর্ভুজটার, এবং ও হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। এখানে লেখা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে কেন্দ্র থেকে এই কর্নার পর্যন্ত, দ্যাট ইজ কৌণিক বিন্দু পর্যন্ত, দ্যাট ইজ বৃত্তের পরিধি পর্যন্ত যে রেখাংশটা, এটাকে আমরা তার ব্যাসার্ধই বলতে পারি। কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু বলছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কোনটা? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটা যখন কেন্দ্রগামী হবে, এপাশ ওপাশ হবে, অর্থাৎ 2টি বিন্দু সংযোগকারী রেখা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, সেই রেখাটিকে বলতে হয় বৃত্তের ব্যাস। তাহলে বোঝা গেল, এই বোঝাটা কিন্তু আমরা আগেই বুঝেছি যে বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এই কথা আমরা জানি। তাহলে আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরে কিন্তু খুব সহজভাবেই বলতে পারবো এখন বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করা। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের কথা আমরা বলতে অনেকবার হয়েছে এই পর্যন্ত, আর বলবো না, তোমরা এগুলো জানো। πr² দিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করি। তাহলে আমি যদি প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে চাই, সুন্দর করে লিখতে চাই, খাতায় লিখবো যেভাবে, সেভাবে যদি বলতে চাই বা লিখতে চাই, তাহলে আমরা লিখব ক নম্বর উত্তরে লিখব
চিত্রানুযায়ী বা চিত্রমতে অ্যাজ পার স্ট্রাকচার এক্স পার পিকচার কী হবে? স্ট্রাকচারটা লেখা আছে বৃত্তটির ব্যাসার্ধ, চিত্রমতের বৃত্তটির ব্যাসার্ধকে আমরা সচরাচর রেডিয়াস বলি ইংরেজিতে, বাংলায় ওটাকে উল্লেখ করা হয় আর দিয়া, এবং সেই মানটা হচ্ছে 5 মিটার। এটা লেখা আছে 5 মিটার। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল, প্রথম প্রশ্নের জবাব বলছি, বৃত্তটির ক্ষেত্রফল হবে নিশ্চয়ই একটু আগের সূত্রটা পাই আর স্কোয়ার। এখানে পাইয়ের মান আমরা জানি সচরাচর 3.1416 এবং আর এর মানটা এই মুহূর্তে 5 এবং তার স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা এই 3.1416কে আমরা যখন 25 দিয়ে গুণ করব তাতে যত হবে তত। এই গুণফলটা ইচ্ছে করলে তোমরা নিজেরাও করতে পারো, অথবা এখানে 78.54 বর্গ মিটার হবে, এবং এখানেও কিন্তু বর্গ মিটার হবে, এককটা লিখতে হবে, যেহেতু আমি মান বসিয়েছি এটাও কিন্তু বর্গ মিটার একক, ডট ডট দিয়ে দিলাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা প্রায় ইউজ করতে পারি। কারণটা কি? কারণ এখানে যে সংখ্যাটা 3.1416-এর পরে দশমিক বিন্দুর পর আরও অসংখ্য সংখ্যা আছে, যেটাকে অমূলদ সংখ্যা বলি। 25 দিয়ে গুণ করার পর যে ফলটা আসবে সেটাও অমূলদ হবে, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রায় ইউজ করব। স্টুডেন্ট, তাহলে 1 নম্বর প্রশ্নের জবাবটা বুঝতে কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা একেবারে ক্লাস 7-8-এর বাচ্চাদেরও বোঝার কথা। পাই মানেটা আর বললাম না, পাইয়ের কথাও আমরা বলেছি, আমাদের স্যাররা বলেছেন বিভিন্ন ক্লাসে। একটা বৃত্তের বেলায় যখন তার পরিধির বেরিটা যদি 22 মিটার হয়, এরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, তারা পরিমাপ করেও দেখেছেন, এবং মাঝখান দিয়ে যদি তার এটা ব্যাসটা আঁকা হয়, কেন্দ্র দিয়ে যে রেখাটা গেল সেটা 22 মিটারের বেলায় এটা হবে 7 মিটার। এটা একটা বাধ্যতামূলক বিষয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এটার পরিধির মান 22 গুণ হলে এটার হবে 7 গুণ, মানে এটার অনুপাতটা হচ্ছে পরিধি আর ব্যাসের অনুপাত, দ্যাট ইজ 22:7। আর 22:7-এর যে ফলটা হবে দ্যাট ইজ 22/7, এই ফলটাই হচ্ছে 3.1416। এটা ভারত বিজ্ঞানী আর্যভট্ট নামক একজন বিজ্ঞানী তার গবেষণায় এই ফলটা পেয়েছেন তিনি। তাহলে এই পাইটা আমরা মনে রাখলাম। যদি কেউ প্রশ্ন করে পাই কি, পাই বলছে একটি ধ্রুবক যা কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে নির্দেশ করে। স্টুডেন্ট, তাহলে আমরা পাইয়ের একটু ব্যাখ্যা দিয়ে নিলাম আর বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিলাম। তাহলে আমাদের প্রথম প্রশ্নের জবাব কিন্তু আপাতত শেষ। চলো আমরা দ্বিতীয় প্রশ্নের জবাবটি দেওয়ার জন্য রেডি হচ্ছি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সাধারণত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এগুলো নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন ক্লাসে এগুলো নিয়ে কথা হয়েছে, 9-এ থাকতে তোমরা এগুলো পড়েছো। আমি এইখানে আর যাব না, তারপরও একটু ইঙ্গিত তো দিতেই হচ্ছে। সেটা হচ্ছে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের বেলায় আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই বাহুটা তার দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করা যায়, তার উল্টা দিকে এটাও কিন্তু তার দৈর্ঘ্য। এটা কিন্তু আসলে আয়তক্ষেত্রের মতো করেই আমরা আঁকছি, এটা তার প্রস্থ, এটাও তার প্রস্থ। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি, এখানে কোণগুলো কিন্তু সবাই 90 ডিগ্রি। তাহলে আমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এডির মান অথবা বিসির মান, এদিক দিয়ে এবির মান অথবা সিডির মান, অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটা মান বের করতে হবে। তাহলে আমি যদি এই চিত্রে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, যদিও এখানে বর্ণনায় আসে নাই বা বলি নাই আমরা, চিত্র মতে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে আমি এই কোণকে ব্যবহার করে, ও আরেকটা কথা আছে, এই চিত্রে কিন্তু যেহেতু ও থেকে সি পর্যন্ত দূরত্বটা 5 মিটার, নিশ্চয়ই তোমরা বলবা যে ওডিটাও তো 5 মিটার হবে, তাহলে সেটাও তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব নির্দেশ করতেছে। যদিও এটা এবিসিডি আয়তক্ষেত্রের একটা কর্ণ, সেই কর্ণটা কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এদিক দিয়েও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। তাহলে আমরা যদি এটা 5 মিটার বুঝি, তাহলে এটাও তো 5 মিটারই হবে। এই দুটা 5 মিটার যদি যোগ করে দিই, তাহলে তো বিডি কর্ণের মান হয়ে যাবে। কর্ণের মান হয়ে যাওয়া মানে কি জানো? এই কোণটা কিন্তু আমরা আগেই জানি, যেহেতু আয়তক্ষেত্র এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি কোণের উল্টা দিকের এই বাহুটা তখন অতিভুজ হয়, কোণের সাপেক্ষে এটা লম্ব হয় আর এটা ভূমি হয়। তাহলে লম্ব ভূমি অতিভুজ দিয়া কোণ দিয়া আমরা কি করতে পারি?
ত্রিকোণমিতিক জ্ঞানের সহায়তা নিয়ে আমরা কিন্তু এখানে দুইটা মান বের করে ফেলতে পারি। স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা পরিমিতির ভেতরেও ত্রিকোণমিতি ইউজ করতে পারবো, কারণ এই ত্রিকোণমিতি ইউজ করে এটা মানটা বের করা খুব সহজ হচ্ছে। স্টুডেন্ট, তাহলে আমাদের কাজ শুরু করি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। প্রথমে লিখব, খ নম্বর উত্তরে লিখছি, যেহেতু ওডি সমান সমান ওবি সমান সমান 5 মিটার, কারণ 5 মিটার প্রত্যেকই বৃত্তের ব্যাসার্ধের কারণে এটা দেখা যায়। সুতরাং কর্ণ বিডি ইকুয়াল টু হবে 5 যোগ 5, তার মানে মিটার। এটা হবে 10 মিটার হবে, 10 মিটার হবে স্টুডেন্ট। তাহলে আমি কর্ণটা কিন্তু জেনে গেলাম, 5 আর 5 10 পেয়ে গেলাম। এখন এটা জানার পরে আমরা চিন্তা করব, যেহেতু ABCD আয়তক্ষেত্র, যেহেতু ABCD আয়তক্ষেত্র, সুতরাং কোণ A ইকুয়াল টু 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, শুধু এটা ইউজ করলাম, প্রত্যেকেই 90 ডিগ্রি, বিও 90 ডিগ্রি, A 90 ডিগ্রি। সুতরাং বলা যায় ত্রিভুজ ABD একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা ত্রিকোণমিতির জ্ঞান নিতে পারবো না। ত্রিকোণমিতির ধারণা এইটা ছাড়া নেওয়া যাবে না। ত্রিভুজ ABD একটি সমকোণী ত্রিভুজ, এটা আমরা মেনে গেলাম এই জন্য 90 ডিগ্রি কোণের জন্য। এখন ত্রিভুজ ABD আমরা যদি বলি এটার মান বের করব, দ্যাট ইজ এই কোণের উল্টা দিকের বাহু। সবসময় মনে রাখতে হবে, আমরা একটু ত্রিকোণমিতিতে একটু যাই হালকা। এই কোণটা যদি থিটা ধরা হতো, এটা যদি ABCD নামকরণ করা হতো, আমরা কিন্তু এটা জানি। ক্লাস 10-এর পরীক্ষার্থী বাচ্চাদেরকে এগুলো বোঝানোর কথা না, তারপর একটু আলোচনা একটু করবো আর কি। এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটাকে লম্ব বলা হয়, এই নিচের ভূমি এটাকে ভূমি বলা হবে। আর এটা তো অতিভুজ হবেই, কারণ 90 ডিগ্রি কোণ যদি এটা হয় তাহলে উল্টা দিকের বাহুটা সবসময় অতিভুজ। তাহলে এখানে কিন্তু অতিভুজ লম্ব ভূমি চিহ্নিত হয়ে গেল। 1 নম্বর এটা অতিভুজ, কারণ কোণের উল্টা দিকের বাহু, 90 ডিগ্রি কোণের উল্টা দিকের বাহু। 2 নম্বর হচ্ছে কোণের থিটা কোণের উল্টা দিকের বাহু হচ্ছে এটা লম্ব, আর এটা হবে অবশ্যই ভূমি। লম্ব আর অতিভুজ বাদ দিলে যেটা বাকি থাকে সেটাই ভূমি হয়। স্টুডেন্ট, তাহলে সেই প্রেক্ষাপটে যদি আমি এখন সামনে আগাতে চাই, তাহলে আমি কোনটাতে যাব? আমি যদি বলি sin 60 ডিগ্রি, আমরা কিন্তু জানি কথাগুলো। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, ক্লাস 9-এর পড়া ছিল, তোমরা 10-এ সেগুলো অবশ্যই মনে রাখছ। sin 60 ডিগ্রি মানে হচ্ছে লম্ব, এই কোণটার উল্টা দিকের বাহুটা কিন্তু লম্ব, দ্যাট ইজ এডিটা হচ্ছে লম্ব। আর অতিভুজ তো এটা বাধ্যতামূলক, অতিভুজ হচ্ছে নাম হচ্ছে BD। ইতিমধ্যে কিন্তু আমরা ওই BDর মানটা বের করে রেখেছি 10, আর ADর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। স্টুডেন্ট, তাইলে আমরা কী করতে পারি? sin 60 ডিগ্রির মান কিন্তু আমাদের জানা, কি জানা? √3/2। এই সব কত কিছুর ধারণা রাখতে হয়। দেখো, ADর মানটা যেহেতু অজানা, এটা AD থাকুক এই মুহূর্তে, আর BDর মানটা যেহেতু জানা 10, আমরা লিখতে পারি। তাহলে আসলোটা কত? 2AD বজ্রগুণন যদি করি, আর গুণন যদি করি, তাহলে পাবো 10√3। স্টুডেন্ট, তারপরের লাইনে যদি আমরা শুধু AD বলি, তাহলে হবে 10√3/2। টুটা গুণ অবস্থায় ভাগ হয়ে গেল, 5 দুগুণে 10। তাহলে আমরা পাবো AD সমান 5√3। আর 5√3 মানেই হচ্ছে এটার গুণফল। এটা যদি আমরা মেশিনে কাজ করি, তো এটার ফলটা আমরা জানবো। গুণফলটা হবে 8.66। এডি মানে এই যে দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে গেল। এখানে একটু বর্ণনা ভুল আছে, এবিটা হবে 5। এটা আমি রাফ লিখেছিলাম যাতে আমাদের গুণ কাজটা করতে না হয়। 8.66। স্টুডেন্ট, তাহলে আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম।
একটা ত্রিকোণমিতি প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করলাম, সেখানে আমি এডিটা অজানা ছিল, বিডিটা জানা ছিল, sin 60 মানও জানা আছে, সবগুলি ক্যালকুলেশন করে কিভাবে আসলো এটা অবশ্যই তোমরা আরও কাজ করেছো এভাবে। আমি কিন্তু তার দৈর্ঘ্য জেনে গেলাম। চলো আমরা তার প্রস্থটাও বের করব। কেন বের করব? কারণ প্রস্থ ছাড়া, দৈর্ঘ্য ছাড়া তো আমরা করতে পারবো না, আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না। আবার একই ত্রিভুজ ABD, ত্রিভুজ ABDA কি বলা যায় এবার? কোনটার এই কোণের সাপেক্ষে আমার যদি এই বাহুটা বের করতে হয়, তাহলে এই বাহুটা কিন্তু আমরা কী হিসাবে বিবেচিত? এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে এটা ভূমি হিসেবে বিবেচিত, আর এটা আমাদের জানা আছে। তাহলে ভূমি আর গিয়া অতিভুজ দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কিন্তু কসের প্রয়োগ করতে হবে, কস অনুপাতটা লাগবে। cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ AB বাই অতিভুজের মান কিন্তু এবারও BD। উদ্দেশ্য হচ্ছে যখন যেটার প্রয়োজন তখন আমি সেটা করছি। cos 60 মান কিন্তু আমরা জানি, sin 60 মান √3/2, cos 60 মান স্টুডেন্ট হাফ, আর ABর মানটা হবে অজানা, এটা জানি না আমরা, AB রেখে দিলাম, আর BDর মান কিন্তু জানা 10 স্টুডেন্ট। তাহলে আমি বজ্রগুণ করলে 2ABর মান পাবো 10 পাবো, অতএব কোনাকুনি গুণ করলাম, অতএব AB হবে নিশ্চয়ই 5 হবে, অর্থাৎ সুতরাং AB ইকুয়াল টু 5 এখন মিটার লিখতে পারি। সুতরাং দিয়ে লিখলাম না, এককটা সহ লিখব মিটার। স্টুডেন্ট ইতিপূর্বে একটু আগে আমরা একটা ছিল 8.66, সম্ভবত এডিটা 8.66 ছিল, একটু লিখে নেই। 8.66 ছিল এটা 66, আর এটা এখন পেলাম কত? 5 মিটার। তো আমাকে বলেছে ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা সচরাচর জানি, আয়তক্ষেত্রের বেলায় তার দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে সমান সমান, একটু আগে আমরা দৈর্ঘ্য জেনেছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যের বেলা জেনেছি 8.66 মিটার, আর প্রস্থ পেয়েছি আমরা 5 মিটার। এই গুণফলটা হবে, আমরা গুণফলটা লিখে নিয়েছি ওখানে, 43.3 বর্গ মিটার। স্টুডেন্ট আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল, এবং এখানে আমরা প্রায় কথাটা ইউজ করা লাগবে না, আপাতত দরকার নেই। প্রথমে আমরা তো পাই ব্যবহার করে নিই, অমূলদ মান ব্যবহার করে নিই। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু শেষ। তৃতীয় প্রশ্ন, বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? কিন্তু এখানে প্রশ্নে উল্লেখ আছে আয়তক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 40 সেন্টিমিটার বর্গক্ষেত্রে পাথর দিয়ে বাধাই করা হলো। তাহলে আমি পাথরের কথা আসি পরে, আগে আমি জানি বর্গক্ষেত্রটি যেটা একটা, এই আয়তক্ষেত্রটার পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কতটা আমরা বের করব। তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল, খ নম্বরের উত্তরটি হয়ে গেল। এবার লাস্ট প্রশ্নের উত্তরে আমরা বলবো গ। আমরা কি লিখব? ক্ষয়ে প্রাপ্ত মান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হলো? 8.66 মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ, এটা আমরা পেয়েছি 5 মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমার সূত্র আমরা জানি না, 2 ইন্টু তার দৈর্ঘ্য যোগ প্রস্থ 5, এত মিটার হবে এককটা। তাহলে হবে 2 ইন্টু, এটা যোগ করলে হবে 8 × 5 = 13, 13.66 মিটার হবে।
গুণ করলে হবে এটা 27.32 27.32 মিটার হবে। তাহলে আমি এটা কেন বের করলাম? কারণ এই বের করা পরিসীমাটাই কিন্তু একটা আয়তক্ষেত্রের পরিসীমাটা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান তারা বলেছে। প্রশ্নমতে বর্গক্ষেত্রটির পরিসীমা ইকুয়াল টু বর্গক্ষেত্রটির পরিসীমা এই পরিসীমার সমান আয়তক্ষেত্রের পরিসীমার সমান হলো 27.32 মিটার। সুতরাং বর্গক্ষেত্রে যেহেতু পরিসীমা জানা থাকে, মানে 4 বাহুর যোগফলকে পরিসীমা বলা হয় বর্গক্ষেত্রে, তাহলে একটা বাহু কত হবে? সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা বাহুকে ইচ্ছে করলে এ দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হবে 27.32 ভাগ হবে 4। এই ভাগফলটা বোধহয় আমরা লিখিনি, আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা হবে, এখান থেকে করি 4 × 6 = 24, থাকে 3 × 33, 4 × 8 = 32, আরও 22, 4 দিয়ে ভাগ করি 4 × 5 = 20, 6.886 হবে বোধহয়, 6.86 হবে, আরও কিছু থাকবে। আচ্ছা যাক, 85 আমরা কী লিখব? মিটার লিখব, এত মিটার। আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জেনে গেলাম, কিন্তু আমাকে বলেছে বর্গক্ষেত্রটি বাদাইতে পাথর লাগবে। ক্ষেত্রটা তার মানে যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করতে পারবো। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই হবে এই 6.85 এবং তাকে স্কোয়ার হবে, বর্গ মিটার হবে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা হবে 46.65 বর্গমিটার। স্টুডেন্ট, আমরা গ অংশের অনেকটা অংশ করে ফেলছি। বর্গক্ষেত্রটি বাদাই করতে মোট কতটি পাথর লাগবে, কিন্তু এই জায়গাটাকে আমি বাদাই করব। কি দিয়ে বাদাই করব? এখানে 40 সেন্টিমিটার বর্গাকৃতি পাথর দিয়ে বাদাই করব। একটা পাথরের দৈর্ঘ্য কিন্তু 40 সেন্টিমিটার এবং পাথরটা বর্গাকৃতি। তো বর্গাকৃতি পাথরটার ক্ষেত্রফলটা বের করি। পাথরের ক্ষেত্রফল যদি বের করি, আর জায়গার ক্ষেত্রফল যেহেতু জানা আছে, আমরা সচরাচর জানি আমরা জায়গার ক্ষেত্রফলটাকে যদি পাথরের সংখ্যা বের করতে চাই, তাহলে পাথরের ক্ষেত্রফল ভাগ করতে হবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করেছি, এখন পাথরটার ক্ষেত্রফল বের করব। বের করে একটাকে আরেকটাতে ভাগ করলেই পাথরের সংখ্যা বেরিয়ে যাবে। স্টুডেন্ট, চলো আমরা 40 সেন্টিমিটার বর্গাকারের পাথরের 40 সেন্টিমিটার বা 0.4 মিটার, 100 দিয়ে সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ করে এটা লিখলাম, এত মিটার 40 সেন্টিমিটার বা 0.4 মিটার বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার প্রতিটি পাথরের ক্ষেত্রফল, প্রতিটি পাথরের ক্ষেত্রফল কী হবে? 0.4 এবং তার স্কোয়ার হবে, বর্গমিটার হবে। কারণ আমরা জানি বর্গাকার জায়গার ক্ষেত্রফল হচ্ছে তার বাহুর স্কোয়ার, 0.16 বর্গমিটার। স্টুডেন্ট, আমরা কিন্তু পাথরের ক্ষেত্রফল বের করলাম, ইতিপূর্বে জায়গাটার ক্ষেত্রফল বের করলাম। তাহলে এখন এই পাথর দিয়েই তো জায়গাটা বাদাইতে হবে। তাহলে আমরা যদি কথাটা ঐকিকে লিখতাম, তাহলে লিখতে পারতাম 0.16 বর্গমিটার লাগে একটি পাথর, 1 বর্গমিটার লাগে কয়টি পাথর, আর এত বর্গমিটার লাগে কয়টি পাথর। এটা যেমন সহজ ঐকিক নিয়ম, তবে আমরা যেহেতু অঙ্ক করছি, আমরা ঐকিক নিয়মের প্রয়োগ সাধারণত এই 9-10 ক্লাসে করি না। পাটিগণিত ছাড়া অন্যান্য জায়গায় না করাই ভালো আমার মতে। তাহলে আমি লিখব ওই কথা। সুতরাং নির্ণেয় পাথরের সংখ্যা হবে, সংখ্যাটা বের করতে যদি চাই, তাহলে অবশ্যই লিখব কি জানো?
এই যে এই জায়গার ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার, আর পাথরের ক্ষেত্রফলটা হচ্ছে 0.16 বর্গমিটার। একটাকে আরেকটাতে ভাগ করলে যে ফলটা হবে তা হবে 292টি পাথর লাগবে, 292টি। স্টুডেন্ট, আমরা পরপর তিনটি প্রশ্নের জবাব পেয়ে গেলাম। এটার ক্ষেত্রফল হয়ে গেল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, বর্গক্ষেত্রের বাদাই করতে কতটি পাথর লাগবে তার কথা বললাম। হয়তো অতিরিক্ত আর একটু বলতে পারতো যে প্রতিটি পাথরের মূল্য যদি এত টাকা করে হয়, 250 টাকা করে হয়, 500 টাকা হয়, 1000 টাকা হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে এটা লাগাতে পারে। এই ধরনের একটি প্রশ্ন কিন্তু অত্যন্ত জরুরি আমি মনে করেই তোমাদের সলিউশন করে দিলাম। এটা একটা বোর্ডেও আসা, যশোর বোর্ড 2016 না 17 এটা আসছিল। স্টুডেন্ট, আমরা একটি প্রশ্ন নিয়ে আজকে সময় শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আরও পরিমিতির আরও কিছু নতুন নতুন প্রশ্ন যেগুলো তোমাদের জন্য খুবই জরুরি এগুলো নিয়ে আসবো। তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো বাসায়। এইগুলোর মতো কিন্তু আর অনেক প্রশ্ন তুমি খুঁজে পাবা। তুমি গাইড দেখো, কোনো সমস্যা নেই, সেখানেও কিন্তু প্রশ্ন পাবা। কারণ প্রশ্ন তো মূলবে নাই এত বেশি, ওই প্রশ্নগুলি সলভ করে তোমরা আসবা। অনুরূপ আমি একটু লিখে দিই, অনুরূপ প্রশ্ন, অন্ততপক্ষে 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর করে, এটা হলো হোমওয়ার্ক। অনুরূপ 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর করে আসবে। প্রশ্ন উত্তর করে নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে। সময় কিন্তু আমাদের উল্লেখ করা আছে, আগামী 31 তারিখ জমা দিতে হবে। স্টুডেন্ট, এই কাজগুলো আমাদের বাড়ির কাজ হিসেবে থাকে। এই প্রশ্নটার মতো যে প্রশ্নগুলো তুমি বই খুঁজে পাবে তার সলিউশন করে আমাদেরকে আগামী 31 তারিখ সম্ভবত তোমাদের সময়টা দেওয়া হচ্ছে 12টা থেকে 2টার মধ্যে। মেয়েরা 9টা থেকে 10টা থেকে সাড়ে 11:30 পর্যন্ত সময়সূচি তোমাদের অনলাইনে দেওয়া আছে। এই কাজগুলো আমাদেরকে জমা দিতে হবে। তাহলে আজকে আর বিরক্ত করলাম না, তোমরা ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আবার আগামী রবিবার আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।